আব্বার বুকের উত্তাপ্ত আর পরিচিত ঘামে গন্ধে আমার সারাদিনের ক্লান্তি আর কষ্টগুলোর জন্য এক লহমায় ধুয়ে মুছে যাচ্ছিল। কিন্তু আব্বার শরীরটা এক বছরের মধ্যে ভীষণ শুকিয়ে গেছে। পকেটের চশমাটা বারবার ঠিক করতে করতে আব্বা আমার মাথার চুলে হাত বুলাচ্ছিল। তার হাতের স্পর্শে কেমন যেন একরকম ভীতি আর অনিশ্চয়তা ফুটে উঠছিল। তুই দুপুর থেকে কিছু খাসনি সাহেব? আব্বার গলা তোতলামো চেপে রেখে জিজ্ঞেস করলো। আমি মাথা নেড়ে না বললাম। সকাল থেকে পেটে পানি ছাড়া আর কিছুই পড়েনি। নানির দেওয়া সেই মিষ্টি দুটো টেবিলে রেখে পালিয়ে এসেছি। আব্বা দরফর করে উঠতে দাঁড়িয়ে দোকানের সামনে কাঠের ঝাপটা অর্ধেক নামিয়ে দিল। তারপর আমার হাত ধরে টানতে টানতে পাশের গলির ছোট্ট হোটেলটার দিকে নিয়ে গেল। হোটেলের কাছের আলমারিতে রাখা ঠান্ডা পরোটা খেলাম প্রথমে, আর রুই মাছের ঝোল দিয়ে ভাত দিল। আমি যখন গোগ্রাসে গিলছিলাম, আব্বা তখন কাঠের ভাঙা চেয়ারটায় বসে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার চোখের কোণে দুটো লাল গালের চামড়া ঝুলছে। চশমার কাছের আড়ালে মণি দুটো বারবার কেঁপে উঠছিল। তোর আম্মা তোকে কিছু বলে নাই? আব্বা হঠাৎ একদম নিচু গলায় প্রশ্ন করলো। আমি মুখে ভাতের লোকমা নিয়েই বললাম, আম্মা নতুন শাড়ি পরে আয়নার সামনে সাজছিল। নতুন আব্বা আসবে, তাই আমাকে ঘরে গিয়ে বসে থাকতে বলল। আমারে একবারও জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। আব্বা একটা লম্বা নিঃশ্বাস ফেললো, হাতটা টেবিলের উপর রেখে আঙ্গুলগুলো মটকালো। তার মুখ দেখে মনে হচ্ছিল ভেতরে শত শত জমা হয়ে আছে, কথা জমা হয়ে আছে, কিন্তু কোনো শব্দ মুখ ফুটে বের হচ্ছে না। খাওয়া শেষ করে আব্বা আমাকে নিয়ে তার মেসে গেল। বাজারের পেছনে একটা পুরনো চুনকাম খসে পড়া চারতলা বিল্ডিং এর নিচতলার একটা ছোট রুম। ঘরে পা দিতেই স্যাঁতসেঁতো একটা প্লাস্টিকের গন্ধ নাকে এলো। ঘরের কোণে একটা লোহার সিঙ্গেল খাটের উপর ঝটলা পাকানো কাঁথা, পাশে ছোট একটা প্লাস্টিকের টুলে সারি সারি ওষুধের কৌটা আর পাত। আমার নজর ওষুধের পাতার দিকে যেতেই আব্বা তাড়াতাড়ি গামছা দিয়ে সেগুলো ঢেকে ফেললো। এগুলো কিসের ওষুধ আব্বা? তুমি অসুস্থ? আমি প্রশ্ন করলাম। আব্বা মেঝে একটা পুরনো মাদুর পাততে পাততে হালকা হেসে বলল, না রে বাবা, কিছু না। রাতে একটু ঘুম হয় নাই তো, তাই ডাক্তারের দেওয়া সামান্য ঘুমের ওষুধ। মাথাটা মাঝে মধ্যে একটু ঝিমঝিম করে, আর কিছু না। আমি মেঝেই বসে পড়লাম। এক বছর আগের আব্বার আজকের আব্বার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মা তো কইতে বলল আব্বা মদ জোয়া শেষ হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখছি আব্বা আসলে নিজের একাকিত্বর কাছে হার মেনে নিজের শরীরটাকে শেষ করে ফেলেছে। আমাকে হারিয়ে এই নিঃসঙ্গ ঘরে আব্বা কিভাবে রাত পার করেছে, ওই ঔষধের পাতাগুলোই তার সাক্ষী। ঠিক তখনই আব্বার পকেটে থাকা পুরনো বাটন ফোনটা বিকট শব্দে বেজে উঠল। ঘরের নীরবতা ভেঙে রিংটোনটা যেন হাতুড়ির মতো বাজলো। আব্বা পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। তার মুখের রং পরিবর্তনটা আমি পরিষ্কার দেখতে পেলাম। গায়ের চামড়া টান টান হয়ে গেল, কপালের চিন্তার ভাঁজ গভীর হলো। কার ফোন আব্বা? আমি কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। আব্বা কোনো কথা না বলে ফোনের সবুজ বোতামটা চেপে ধরে বলল, লাউড স্পিকার অন না থাকলেও ঘরের নিস্তব্ধতায় ওপাশের চেনা চিৎকারটা স্পষ্ট শোনা যাচ্ছিল, আম্মার গলা। কিন্তু সেই গলা তীব্র রাগ আর আশঙ্কায় ভরা। খালেক শায়দ কি তোমার কাছে গেছে? সত্যি করে বলো, আজ আমার বিয়ের দিনে তুমি আমার ছেলেকে লুকিয়ে চুরি করে আমাকে বিপদে ফেলার ধান্দা করছো। আম্মার এই অভিযোগ শুনে আব্বার হাতটা কেঁপে উঠল। আব্বা শান্ত গলায় বলল, সাহেব একা হেঁটে হেঁটে এত দূরে হেঁটে চলে এসেছে সুফিয়া। সে সারাদিন কিছু খায় নাই, পেটে খিদে নিয়ে আমার দোকানে এসে হাজির হয়েছে। মিথ্যা কথা বলো না। ওপাশ থেকে আম্মা এক প্রকার গর্জে উঠল, 12 বছরের একটা ছেলে একা একা টাঙ্গাইল চলে যাবে, তুমি তাকে বুদ্ধি দিয়েছো। তার নানি তাকে ঘরে দেখতে না পেয়ে সারা গ্রাম খোঁজাখুঁজি করছে। বরপক্ষের লোক চলে এসেছে, আর আমার ছেলে নাকি নিখোঁজ। তুমি জেনে শুনে আমার জীবনটা তছনছ করতে চাও, তাই না? আমি আর সহ্য করতে না পেরে আব্বার হাত থেকে ফোনটা এরকম ছিনিয়ে নিলাম, মুখের কাছে নিয়ে চিৎকার করে বললাম,
আম্মা আব্বা আমাকে ডাকে নাই, আমি নিজে আসি। তুমি তো তোমার নতুন বই নিয়ে ব্যস্ত ছিলে, আমার দিকে একবারও তাকাও নাই। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফেরত যাব না, আমি আব্বার কাছেই থাকবো। ওপাশ থেকে আম্মা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। হয়তো আমার এই সোজা কথাগুলোর জন্য সে তৈরি ছিল না। তারপর স্বর কিছুটা নরম করে হুমকি দিয়ে বলল, শাহেদ, তুই ছোট মানুষ, তুই বুঝবি না। তুই এখনই চলে আয়, কোর্টের রায় অনুযায়ী তুই আমার কাছে থাকবি। তোর বাবা যদি তোকে জোর করে রাখে, তবে আমি কাল সকালে পুলিশ নিয়ে যাব। চিৎকার করে বলল খালেক, তুমি কিন্তু ভালো করেই জানো কোর্টের কাগজ আমার পক্ষে। পুলিশ আসলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কলটা খট করে কেটে গেল। ফোনটা আমার হাত থেকে নামিয়ে রাখার পর ঘরে আবার সেই নিথর নীরবতা ফিরে এলো। আব্বা মেঝে মাথা নিচু করে বসে রইল, তার হাত দুটো হাঁটু জড়িয়ে ধরেছিল। আমি আব্বার কাছে ঘেঁষে গিয়ে বসলাম। আব্বা, পুলিশ আসলে তুমি আমাকে দিয়ে দেবে, আমি তো আমার কাছে যেতে চাই না। তুমি আবার জজ সাহেবকে বললো না আমি তোমার কাছে থাকতে চাই। আব্বা মাথা তুলে আমার দিকে তাকালো, তার চোখে জল। আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কোর্টের আইন বড় কঠিন রে সাহেব। জজ সাহেবের কাছে কাগজের দাম বেশি, বাপের কান্না কোনো দাম নাই। কিন্তু আমি তোকে আর অনাথ হতে দেব না। আব্বা গামছা দিয়ে চোখ মুছে শক্ত হয়ে দাঁড়ালো। টুলের ওপর থেকে একটা খাতা আর কিছু আইনি কাগজ বের করলো, যেগুলো সে 1 বছর ধরে সযত্নে আগলে রেখেছে। আজ রাতটা তুই আমার কাছে ঘুমাবি। কাল সকালে পুলিশ আসুক বা তোর আম্মা আসুক, আমি আর জজের ভয়ে পালিয়ে যাব না। তোর মা তোকে ছেড়ে নতুন সংসার করতে পারে, কিন্তু আমি তোকে ছেড়ে আর বাঁচতে পারবো না। কাল সকালে উকিলের কাছে যাব, তোকে আর আমি হারাবো না সাহেব। আব্বা ঘরের একমাত্র ডিম লাইটে জ্বেলে দিল। হলুদ আলোয় ছোট ঘরটা ভরে গেল। আমি আব্বার পাশে খাটে গিয়ে শুয়ে পড়লাম। বাইরে টাঙ্গাইল শহরে রিকশার টুংটাং আর বাতাসে হর্ন ভেসে আসছে। আমার জমকালো বিয়ের বাতিগুলো থেকে অনেক দূরে এই স্যাঁতসেঁতে ছোট ঘরটাতে আমি অবশেষে একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। কাল কি হবে আমি জানি না, কিন্তু আজ রাতে অত্যন্ত আমার আব্বা আমার পাশে আছে। সকাল 8টা বাজতেই বাজারে লোকজনে আসা যাওয়া শুরু হয়ে গেছে। আব্বা দোকানের সামনে ঝাঁপে কেক করে খুলে একপাশে টেনে রাখলেন। কাল রাতের পর থেকে আব্বা চেহারাটা একদম ভেঙে পড়েছে। চোখের নিচে কালি, গায়ের শার্টটাও বদলানো হয়নি। দোকানের ভেতরে কাঠের ছোট বেঞ্চটায় আমি বসেছিলাম। আব্বা একটা পুরনো সুতি গামছা দিয়ে টিপি মেরাতো করা টোলটা মুছছিলেন, কিন্তু মন যে কাজের দিকে নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। চোখ দুটো বারবার বাইরে গলে মুখের দিকে চলে যাচ্ছে। আব্বা, তুমি কিন্তু নাস্তা খাবে না? আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম। আব্বা গামছাটা টেবিলের উপর রেখে আমার দিকে তাকালেন। হোম, খাবো। তোর খিদে পাইছে না? কাল রাতে মাছ দিয়ে ভাত খাওয়ার পর আর খিদে লাগে নাই? আব্বা পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে আমার হাতে দিয়ে বললেন, যা তো ওই মোড়ের মোস্তফার দোকান থেকে দুটো চা আর 4টে লাল বিস্কুট নিয়ে আয়। আমি কাপ দুটি নিয়ে দোকান থেকে বের হতে যাব, ঠিক তখনই গালের মুখে একটা রিক্সা এসে থামলো। রিক্সা থেকে নামলো আমার ছোট মামা আর আম্মা। আম্মার গায়ে কালকে সেই বিয়ের ভারী লাল শাড়িটা নেই, একটা শুধু সাধারণ ছাপা শাড়ি পরেছে। চুলগুলো সাধারণ করে খোপা করা, মুখটা একদম থমথমে। আমার হাত থেকে চায়ের কাপের চিন্তায় এক মুহূর্তে উবে গেল। আমি পেছনে ফিরে দৌড়ে এসে আব্বার শার্ট ধরে দাঁড়ালাম। মামার দোকানে ঢুকেই সোজা আমার দিকে হাত বাড়ালো, সাহেব চল। আব্বা চট করে মামার আর আমার মাঝখানে এসে দাঁড়ালেন। রহিম, ছেলেটার গায়ে হাত দিবি না। আম্মা পেছনে দাঁড়িয়েছিল, সে ভেতরে ঢুকলো না, দরজার মুখে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো লাল, সারা রাত হয়তো সে ঘুমায়নি। আম্মা কোনো রকম চিল্লাচিল্লি করলো না, কিন্তু তার গলার আওয়াজটাও অসম্ভব ঠান্ডা আর শক্ত শোনালো। খালে, কাল সারা রাত আমার বাড়িতে কি গেছে তুমি জানো? আম্মা আব্বার দিকে না তাকিয়ে বলল,
বরের বাড়ির লোক চলে আসার পর ছেলে নাই, ওর নানা নানি সবার সামনে আমার মাথা কাটা গেল। মান সম্মান সব শেষ হয়ে গেছে আমার। আব্বা চশমাটা খুলে হাতের তালুতে চেপে রেখে বললেন, সুফিয়া, সাহেব ছোট মানুষ না, ও একা একা হেঁটে বাস করে বাস ধরে আমার কাছে আসছে। আমি তো ওকে ডেকে আনি নাই, তুমি আনো নাই, কিন্তু তোমার মন তো চাইছে ও চলে আসুক। আম্মা এবার আব্বার থেকে সোজা তাকালো। তুমি কাল রাতে ওকে ফেরত পাঠাতে পারতে না? একটা ফোন করে বলতে পারতে না যে ছেলে তোমার কাছে আছে? সারা রাত আমরা ভেবেছি ছেলে বুঝি পুকুরে পড়লো না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো। আব্বা কথাটা কোনো উত্তর দিতে পারলেন না, মাথা নিচু করে রইলেন। কাল রাতে আব্বার করা কথার পর আব্বাও যে ঝট পাকাতে চাননি, সে সত্যটা আবার আব্বার চুপ থাকা দেখে বোঝা যাচ্ছিল। মামা আমার হাত শক্ত করে ধরে টান দিল, চুপচাপ চলে এলো। এখন বাড়িতে তোর নানা বসে আছে, তোর আম্মার নতুন শ্বশুর বাড়ির লোকজনকে কি বুঝ দেওয়া হয়েছে তুই জানিস। আমি মামার হাত ছাড়ানোর জন্য মোচড় দিলাম, আমি যাব না, আমি আবার কাছেই থাকবো। আম্মা এবার সামনে এসে আমার কাঁধ শক্ত করে ধরলো, তার হাতের চাপটা বেশ কড়া ছিল। সাহেব, বেয়াদবি করবি না, কোর্টের রায় ভুলে গেছিস? জজ সাহেব তোকে আমার কাছে দিছে, তুই কার কাছে থাকবি সেটা তোর মতো 12 বছরের পোলাপানের বিচারে হবে না। তোমরা মিথ্যা বলছিলে জজ সাহেবের কাছে। আমি কান্না তোরে চেঁচিয়ে উঠলাম, আব্বা মদ খায় না। তোমরা আব্বাকে হিংসা করো, তাই আব্বার কাছ থেকে আমাকে নিয়ে গেছিলে। আম্মাকে এই কথা একটু ধাক্কা খেতে দেখলাম, কিন্তু পরক্ষণেই মুখটা সামলে নিয়ে বলল, তোর আব্বা কত ভালো তা আমার চেয়ে বেশি কেউ জানে না। এই মেস ঘরে থেকে না খেয়ে থেকে তোর পড়ালেখা হবে, এই দোকানে বসে বড় হবি তুই। আম্মা আব্বার থেকে ফিরে বলল, খালেক, ভালোই ভালোই ছেলেকে আমার সাথে যেতে বলো, পুলিশে যেতে বাধ্য করো না। কোর্টের কাগজ কিন্তু আমার কাছেই আছে, পুলিশ আসলে তোমার এই দোকান বন্ধ হয়ে যাবে, জেলে যেতে হবে। আব্বার দিকে তাকালাম, আব্বা মেঝের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলছিল, তার গায়ের শার্টের কলারটা বাতাসে সামান্য উড়ছিল। আব্বা ভালো করে জানতেন আম্মা যা বলছে তা সত্যি। আইনের কাছে এই সামান্য ভাঙা দোকানের কোনো দাম নেই। তার চেয়ে বড় কথা, পুলিশ আসলে আব্বার এত বছরের জমানোর সম্মানটুকু এই বাজার ধুলে মিশে যাবে। আব্বা ধীরে ধীরে হাঁটু মুড়ে আমার সামনে বসলেন, তার দুটো হাত আমার দুয়ে গালে রাখলেন। হাত দুটো খুব ঠান্ডা ছিল। শাহেদ, আব্বার গলাটা কেঁপে উঠলো, তুই তোরা আম্মার সাথে যা বাবা। আমি থমকে গেলাম। আব্বা, তুমিও আমাকে চলে যেতে বলছো? না রে বাবা। আব্বা চোখ বন্ধ করে ফেললেন, এক ফোঁটা পানি গাল বেয়ে নেমে এলো। তুই এখানে থাকলে তোর আম্মা পুলিশ আনবে, আমার জেল হবে, দোকান বন্ধ হয়ে যাবে। তুই আমার কাছে যা, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, কালকে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো রাখিস। আমি উকিল সাহেবের কাছে যাব বাবা, আবার তোকে আমি ঠিকই নিয়ে আসবো। মিথ্যা বলছো তুমি। আমি কান্নায় ভেঙে পড়লাম। তুমি আর আমাকে আনতে যাবা না, তুমি এই স্যাঁতসেঁতে ঘরে একা একা আবার অসুস্থ হয়ে পড়বা। মামা আর কোনো কথা শোনার সুযোগ দিল না, জোর করে আমাকে টেনে দোকানের বাইরে নিয়ে এলো। আমি পেছনে ফিরে আব্বার দিকে হাত বাড়ালাম, কিন্তু আব্বা তখন দুই হাতে মুখ ঢেকে দোকানের মেঝেই বসে পড়েছেন। তার চারপাশে সিলিন্ডারে আয়রন, সার্কিট বোর্ড আর খোলা টিভিগুলো যেন হঠাৎ খুব নিঃসঙ্গ হয়ে গেল। আম্মা রিকশায় উঠে বসালো আমাকে। রিকশাওয়ালা প্যাডেল মারতে শুরু করতেই ইলেকট্রনিক্স আর নীল রঙের চটে যাওয়া সাইনবোর্ডটার পেছনে পড়ে যেতে লাগলো। আম্মা পাশে বসে আমার মাথায় হাত রাখার চেষ্টা করলো, কিন্তু আমি ঝটক মেরে মাথা সরিয়ে নিলাম। আম্মা একটা লম্বা শ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়ে রইল। রিকশার চাকায় ধুলো উঠছিল। আমি পকেটে হাত দিয়ে আব্বার দেওয়া সেই জমানো টাকা মোড়ানো প্যাকেটটা শক্ত করে ধরে রাখলাম। বাস থেকে নেমে আবার গ্রামের কাছে রাস্তায় ঢুকছিল। তখন আমার মনে হচ্ছিল বাবার সাথে আমার এই বিচ্ছেদ হয়তো খুব সহজে শেষ হওয়া নয়।
নয়। কিন্তু আব্বা যে কথা দিয়ে পাঠালো সে কথা আব্বা রাখবে। আমি জানি একদিন না একদিন আব্বা আমাকে ঠিকই এই পথ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। গ্রামের ঢালাই রাস্তায় রিক্সা থামতেই নানা আর নানির মুখে সামনে এসে দাঁড়াতে হলো। উঠানের মাঝখানে বিয়ের প্যান্ডেলে অর্ধেক বাঁশ খোলা অবস্থায় পড়ে আছে। বাবুর্চির ডেকোরেটের লোকেরা পার্টি গুটেছে। নানা আমাকে দেখে এক পা এগিয়ে এসে বড় একটা গালমন্দ করতে গিয়েও থেমে গেলেন। পাশে দাঁড়ানো নতুন এক আত্মীয়রা চোখ গোল গোল করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো সুফিয়া, ছেলে পাওয়া গেল? কই ছিল এতক্ষণ? আম্মা গায়ের আঁচলটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বানাইয়া উত্তর দিল, ওই তো ওর ছোট মামার সাথে পাশের গ্রামে এক খালার বাড়ি গিয়ে বসেছিল। পোলাপান মানুষ, একটু রাগ করে চলে গিয়েছিল আর কি। মানুষের মুখের সামনে নিজের ঘরের কথা ঢাকতে আম্মার এই মিথ্যা বলাটা দেখে আমার গা জ্বলে গেল। আমি কোনো কথা না বলে সোজা ভেতরে গিয়ে নানির ছোট কামরাটার কোনো বসে পড়লাম। নানি থালা ভর্তি ঠান্ডা খাসির মাংস আর পোলাও নিয়ে আমার সামনে এনে রাখলো। নে ভাই, কাল থেকে তো পেটে কিছু পড়ে নাই, একটু মুখে দে। আমি থালার দিকে একবার তাকিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। আমি খাবো না। এমন করতে না রে ভাই, এমন করতে নাই রে ভাই। নানির পাশে বসে আমার গায়ে হাত বোলাতে লাগলো। তোর আম্মারও তো একটা ভবিষ্যৎ আছে। একলা মানুষ কতদিন থাকবে? তুই না খেলে তোর আম্মা মুখ দেখাবে কিভাবে? আম্মা আমার কথা চিন্তা করে নাই। আমি নিচু গলায় বললাম, আম্মা খালি নিজের কথা ভাবছে। আব্বাকে পুলিশের ভয় দেখিয়ে আমাকে জোর করে নিয়ে আছে। নানি একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু বলল না। থালাটা খাটের উপর রেখে উঠে চলে গেল। বিকেলের দিকে নতুন বর এলো, নতুন আব্বা, যাকে আমি কোনোদিন এই নামে ডাকবো না। লোকটা বয়স 40-এর ওপর। শহরে কসমেটিকের দোকান আছে, গায়ের রং কালো, চোখে চশমা। লোকটা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। সাহেব, কেমন আছো? তোমার জন্য শহর থেকে একটা নতুন ঘড়ি এনেছি। ঘড়িটা টেবিলের উপর রেখেই দিল। আমি সেটার দিকে তাকালামও না। ঘরে এক কোণে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আম্মা ঘরে ঢুকে ঘড়িটার দিকে লোকটার দিকে তাকিয়ে একটু লজ্জিত মুখে বলল, ও এখন একটু অসুস্থ, ঘুমাক। নতুন আব্বার সাথে আম্মা যখন বিদায় নিয়ে শহরের নতুন বাসায় চলে গেল তখন আমাকে নানা বাড়িতে রেখে যাওয়া হলো। আম্মা ভেবেছিল আমি হয়তো নতুন বাসায় গেলে আরো বেশি ঝামেলা করব, তাই নানা বাড়িতে রেখেই স্কুলের ব্যবস্থা করার কথা ভাবা হলো। দিনগুলো খুব ধীরে পার হতে লাগলো। স্কুলে যাওয়া বন্ধ, বাইরে বন্ধুদের সাথে খেলাধুলা বন্ধ। ঘরে কোণে শুয়ে শুয়ে কেবল আব্বার সেই মুখটা ভেসে উঠলো। আব্বা কিভাবে আছে? সেই স্যাঁতসেঁতো মেজ ঘরটা থেকে রাতে ঠিক মতো ঘুমায়। আব্বার কি শরীর আরো খারাপ হলো? 4 দিনের দিন সন্ধ্যায় আমি পাশের বাড়ির রাশেদের কাছে গেলাম। রাশেদ আমার বয়সী। ওর বাবা একটু পুরনো ননিকিয়া বাটন ফোন আছে। রাশেদ, তোর আব্বার ফোনটা একটু দিবি, একটা জরুরি কল করব। রাশেদ একটু স্তব্ধ করে বলল, আমার আব্বা তো দোকানে, ফোন তো ঘরেই আছে, কারে ফোন দিবি? আমার আব্বাকে। আমি মিনতি করে বললাম, একটু দে না ভাই, খালি 2টা কথা বলবো। রাশেদ ঘর থেকে ফোনটা এনে আমার হাতে দিল। 1 বছর আগে আব্বা যখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করত তখন একটা কাগজে আব্বার ফোন নম্বর লিখে দিয়েছিল। সেই 11টা ডিজিট আমার মুখস্থ ছিল। আঙ্গুল কাঁপতে কাঁপতে নম্বরটা তুললাম। সবুজ বোতাম চাপার পর ওপাশে রিং হতে লাগলো। আমার বুকের ভেতর যেন 100টা হাতুড়ি একসাথে পিটছিল। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর ওপাশ থেকে সেই খসখসে পরিচিত গলাটা ভেসে এলো, হ্যালো আব্বা। আমি ধরে রাখতে পারলাম না, এক নিঃশ্বাসে বলে উঠলাম। ওপাশে কয়েক সেকেন্ড একদম নিথর নীরবতা। তারপর আব্বার থরথরে করে কাঁপা গলা শোনা গেল, সাহেব, তুই কই থেকে ফোন করছিস বাবা? আব্বা, আমি নানা বাড়িতে আছি, রাশেদের ফোন থেকে কল দিছি। তুমি কেমন আছো আব্বা? তোমার শরীর ভালো? আব্বার ফুঁপিয়ে ওঠার শব্দ স্পষ্ট শুনতে পেলাম। আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোকে কি মারধর করছে কেউ? খাসনি কিছু? না।
আম্মা আমাকে নতুন বাসায় নেয় নাই, নানা বাড়িতে রাখছে। আমি চোখ মুছে বললাম, আব্বা তুমি আমারে কবে নিয়ে যাবা? আমি এ বাড়িতে একদম থাকতে পারছি না। আব্বা নিচু গলায় বলল, শোন সাহেব, তুই মন খারাপ করিস না। আমি গতকালকে টাঙ্গাইলে বড় উকিল নান্নু সাহেবের কাছে গিয়েছিলাম। উনি সব কাগজ দেখে বলেছেন কাজটির ফাইল আবার রিওপেন করা যাবে। কারণ তোর বয়স 12 বছর। তোর নিজের মতামত জজ সাহেব শুনবেন। সত্যি আব্বা, আমার বুকের ভেতরে পুরো অন্ধকারটা যেন এক মুহূর্তেই কেটে গেল। হ্যাঁ রে বাবা, আব্বা রুদ্র গলায় বলল, আমি দিনরাত দোকানে খাটছি, অতিরিক্ত কাজ নিচ্ছি যাতে উকিলের ফ্রিটা জোগাড় করতে পারি। শুধু শুধু একটু ধৈর্য ধর আর শোন, পড়াশোনাটা একদম বন্ধ করিস না। বইগুলো খুলে বসিস। তুমি ঠিকমতো খেও বাবা, ওই ঘুমের ওষুধ বেশি খাইও না। আমি কান্না তোরে বললাম, না রে, এখন আর ওষুধ লাগে না। তুই ফোন করছিস, আজ আমার এমনিতেই ঘুম আসবে। তুই ভালো থাকিস বাবা। কলটা কেটে দেওয়ার পর ফোনটা রাশেদের হাতে ফেরত দিলাম। রাশেদ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। বাড়ি ফেরার পথে গ্রামের মেঠো রাস্তায় যখন হাঁটছিলাম, তখন মাথার উপর সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। চারপাশে গাছে গাছে জোনাকি জ্বলছে। মনটা ভারী হলেও বুকের ভেতর এক অদ্ভুত জোর পাকাচ্ছিলাম। আম্মা ভেবেছিল আইন আর হুমকি দিয়ে আমার আর আব্বার বাঁধন কেটে দেবে, কিন্তু আম্মা জানে না যে সম্পর্কের গোড়ায় আসল টান থাকে তা আদালতে এক টুকরো কাগজে কোনোদিন মুছে ফেলা যায় না। ঘরে ফিরে নানিকে বললাম, নানি ভাত দাও, খাবো। নানি অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর মুখে এক চিলতে সবুজের হাসি নিয়ে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। আমি জানি আমাকে এখন শক্ত হতে হবে। আব্বা ওখানে আমার জন্য লড়ছে আর আমাকে এখানে নিজের লড়াইটা চালিয়ে যেতে হবে। দিনগুলো কেমন যেন একঘেয়ে আর থমথমে হয়ে পার হচ্ছিল। নানা বাড়িতে আমার থাকার ব্যবস্থা হলেও মনটা সবসময় টাঙ্গাইল শহরের সেই ছোট্ট দোকানে পড়ে থাকতো। স্কুলে বই খুলে বসতাম ঠিকই, কিন্তু রিডিং পড়ার ফাঁকে কেবল আব্বার সেই শুকনো মুখটা মনে পড়তো। নানা বাড়ির কেউ আমার সাথে তেমন একটা কথা বলতো না, কেবল নানি নিয়ম করে খাবার দিয়ে যেত। একদিন সকালে নতুন আব্বার কসমেটিক্স দোকানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, যা আমি কয়েকদিন পর নানা বাড়িতে বসে শুনতে পেরেছিলাম। বড়বাজারে গলিতে নতুন আব্বা আনোয়ার সাহেবের মেসার্স রূপালী কসমেটিক্স নামের বেশ নামকরা একটা পাইকারি দোকান আছে। বেলা 11টার দিকে আনোয়ার সাহেব যখন ক্যাশ বাক্সে হিসাব মিলাচ্ছিলেন, ঠিক তখনই দোকানের সামনে এসে দাঁড়াল নীল রঙের একটু ময়লা শার্ট, গায়ে রোদে পোড়া ঘামের গন্ধ, চোখ মোটা ফোমের চশমা, হাতে ছোট একটা প্লাস্টিকের থলে। আনোয়ার সাহেব চশমাটা নাকের ওপর থেকে নামিয়ে অবাক হয়ে তাকালেন। কাকে চান? আব্বা কয়েক সেকেন্ড দরজায় দাঁড়িয়ে স্তব্ধ করলেন, তারপর একদিন বিনয়ী গলায় বললেন, আমি আমি খালেক, সাহেদের বাবা। নামটা শুনতে আনোয়ার সাহেবের হাতের কলমটা খাতার উপর থমকে গেল। বুকের ভাব এক মুহূর্তে বদলে কঠিন হয়ে গেল। তিনি দোকানের কর্মচারীকে ইশারায় বাইরে যেতে বলল। তারপর তারপর গলার স্বর একটু উঁচিয়ে বললেন, আপনি এখানে কেন আছেন? আপনার তো সাহস কম না। সুপিয়া আপনাকে স্পষ্ট বলে দিয়েছে না যে ছেলের কাছে যাওয়ার চেষ্টা করবেন না। আব্বা কোনো রাগ বা উত্তাপ্ত দেখালেন না, বরঞ্চ কাছের কাউন্টারের সামনে দুই হাত জোর করে দাঁড়ালেন। হাত দুটো আব্বার কাঁপছিল। আনোয়ার ভাই, আমি আপনার সাথে কোনো ঝগড়া করতে আসি নাই। আব্বার গলার আওয়াজটা এতই করুণ ছিল যে দোকানের কর্মচারীটাও দরজায় দাঁড়িয়ে থমকে গেল। আমি একটা ছোট মানুষ, ভাঙ্গা একটা দোকান চালিয়ে কোনো মতে পেটের ভাত জোগাড় করি। আপনার ধন সম্পদ আছে, সমাজের সম্মান আছে, চুপিয়ে নিয়ে আপনি সুখে সংসার করেন, আবার তাতে কোনো হিংসা নাই। আনোয়ার সাহেব চুপ করে বিরক্তি নিয়ে তাকিয়ে রইলেন। আব্বা একটা লম্বা শ্বাস ফেলে পকেট থেকে চোখ মোছার গামছাটা বের করলেন। ভাই, আপনার কাছে আমার একটা ভিক্ষা। আমার ওই 12 বছরের ছেলেটা আমাকে ছাড়া বাঁচবে না, আর আমিও তাকে ছাড়া এ বয়সে একা থাকতে পারতেছি না। সুপিয়া তো নতুন সংসার পাইছে, ওর নিজের জীবন গুছিয়ে নেওয়া জায়গা আছে,
কিন্তু আমার তো সাহেব ছাড়া আর কিচ্ছু নাই। আপনি একটু দয়া করে সুফিয়াকে বুঝিয়ে বলুন ও যেন ছেলেটাকে আমার কাছে দিয়ে যায়। আমি কথা দিচ্ছি ভাই, আমি আর আমার পোলা কোনোদিন আপনাকে ধারের কাছে ঘুরবো না। এই শহরে ঘুমও দেখবো না, অন্য কোথাও গিয়ে ছোটখাটো কাজ করে খেয়ে পড়ে থাকবো। কথাগুলো বলতে বলতে আবার চোখের কোণ দিয়ে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। একজন রক্ত মাংসের বাপের এমন নিঃশব্দ আত্মসম্পন্ন দেখে আনোয়ার সাহেব এক মুহূর্তের জন্য যেন ভাষা হারিয়ে ফেললেন। যে লোকটাকে সুফিয়া এতদিন মাতাল, অভদ্র আর ঝগড়াটে বলে বর্ণনা করেছে, তার সামনে দাঁড়িয়ে থাকা এই অসহায় মানুষটার চেহারা যেন সম্পূর্ণ অন্য কথা বলছিল। আবার এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, হাত জোর করে মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে গালি ধরে হেঁটে চলে গেলেন। সেদিন রাতে বাসায় আনোয়ার সাহেব আর আম্মা দুজনে রাতে খাবার খেতে বসেছিলেন। টেবিলে নানা পদের খাবার সাজানো, কিন্তু আনোয়ার সাহেব যেন অন্যমনস্ক হয়ে থালায় হাত চালাচ্ছিলেন। আম্মা খেয়াল করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজ দোকান থেকে আসার পর থেকেই চুপচাপ আছো, কোনো ঝামেলা হয়েছে নাকি? আনোয়ার সাহেব পানির গ্লাসটা হাতে নিয়ে একটু সময় ভাবলেন, তারপর আম্মার দিকে সোজা তাকিয়ে শান্ত গলায় বললেন, আজ সকালে তোমার প্রাক্তন স্বামী আমার দোকানে এসেছিল। কথাটা শুনতেই আম্মার হাতের জলে গ্লাসটা থালায় পড়ে যেতে যেতে বাঁচল। আম্মার মুখ এক সেকেন্ডের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, চোখে জমে উঠল তীব্র ভয় আর রাগ। কি বলছো তুমি? আম্মা গলা তেড় বাড়িয়ে বলল, খালেক তোমার দোকানে গেছে, ও নিশ্চয় তোমাকে গালাগালি করছে বা ভয় দেখিয়েছে। দাঁড়াও, আমি কালী ভাইকে বলে ওর ব্যবস্থা করছি। আনোয়ার সাহেব আম্মার এত দ্রুত উত্তেজনায় একটু অবাক হলেন। তিনি হাত তুলে আম্মাকে থামালেন। না সুফিয়া, ও আমাকে কোনো হুমকি দিতে আসে নাই, এমনকি একটা খারাপ কথাও বলে নাই। আম্মা থমকে গেল। তাহলে কেন গিয়েছিলিও? আনোয়ার সাহেব চেয়ার থেকে উঠে আস্তে আস্তে আম্মার পেছনে এসে দাঁড়ালেন। অত্যন্ত সহজ আর ভারী গলায় সুফিয়া কাঁধে একটা হাত রাখলেন। আম্মা ঘাড় তুলে আনোয়ার সাহেবের দিকে তাকালো। লোকটা আমার কাছে এসে কান্নাকাটি করছিল সুফিয়া। আনোয়ার সাহেব নিচু গলায় বললেন, সে আমার পা ধরার বাকি রেখেছিল। বলল, তুমি তো নতুন সংসার পেয়েছো, নতুন করে জীবন শুরু করেছো, কিন্তু তার তো আর কেউ নেই। ছেলেটাকে সে খুব ভালোবাসে। সে হাত জোর করে আকুতি জানিয়ে গেল, তুমি যেন সাহেবকে তার কাছে ফিরিয়ে দাও। সে কথা দিয়েছে ছেলেটাকে নিয়ে সে আর কোনোদিন আমাদের সামনে আসবে না, অন্য কোনো শহরে চলে যাবে। আম্মা ঝটকা মেরে কাঁধ থেকে আনোয়ার সাহেবের হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুমি ওর মিষ্টি কথায় ভুলে গেছো, ও একটা অভিনয় বাস। আমি কোর্ট থেকে অনেক কষ্ট করে ছেলেকে নিজের কাছে আনছি, এখন ওকে আবার ওই ভিখারি হাতে তুলে দেব? কখনোই না। আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুফিয়া রাগ করো না, মাথা ঠান্ডা করে একটু চিন্তা করো। আমি লোকটার চোখে কোনো নাটক দেখি নাই। একজন বাপের আসল কান্না চেনা যায়। তার উপর শায়দও কিন্তু আমাদের এই বাড়িতে বা নানা বাড়িতে এক মুহূর্তের জন্য শান্তিতে নেই। ছেলেটার মুখটা দেখেছো কোনোদিন? ও মানসিকভাবে ভেঙে পড়ছে। তুমি নিজের জেদ মেটাতে গিয়েও বাচ্চাটার জীবন নষ্ট করছো না তো? আম্মা ঘরে মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। আনোয়ার সাহেব এই সোজা প্রশ্নটা যেন আম্মার ভেতরে শক্ত অহংকারটাকে ভেঙে চুরমার করে দিল। আম্মা ভেবেছিল নতুন স্বামী খালেকের উপর রাগ দেখাবে, কিন্তু যেখানে আনোয়ার সাহেবই উল্টেটা খালেকের পক্ষে কথা বলছেন। শাহেদ আমার ছেলে। আম্মার চিৎকার করে বলল, ওর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার, কিন্তু ও তো তোমাকে চায় না সুফিয়া।
আনোয়ার সাহেব একদম বাস্তব কথাটা সামনাসামনি বলে দিল। ছেলেটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, তুমি ওকে জোর করে আটকে রেখে নিজের অপরাধবোধ ঢাকতে চাইছো। আমার মনে হয় সাহেবকে তার বাপের কাছে দিয়ে দেওয়াই সবার জন্য ভালো হবে। আমাদের নতুন সংসারও অত্যন্ত শান্তি আসবে। আনোয়ার সাহেব আর কোনো কথা না বাড়িয়ে ঘরে বাইরে চলে গেলেন। আম্মা ড্রেসিং টেবিলে আয়নার সামনে এসে দাঁড়ালো। ঘরের বাতির আলোয় নিজের মুখের দিকে তাকালো। যে ছেলে তাকে ছেড়ে বাপের কাছে পালিয়ে যায়, যে প্রাক্তন স্বামী নতুন স্বামীর পায়ে ধরে কাকুতি মিনতি করে, তাদের উপর আর কিভাবে রাগ করে রাখা যায়। আমার চোখ দিয়ে হঠাৎ করে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নেমে এলো। এই পানির মধ্যে রাগের চেয়ে বেশি ছিল পরাজয়ের যন্ত্রণা। আম্মা এতদিন যা কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিল, তা যেন বালি দিয়ে তৈরি ঘরের মতো এক এক করে ধসে পড়ছে। পরের দিন সকালে নানা বাড়িতে যখন আমি টিউবওয়েলের মুখে ধুচ্ছিলাম, তখন হঠাৎ দেখি গেট দিয়ে আম্মা ঢুকছে। আমার হাঁটাহাঁটির ধরন আর মুখের ভাব দেখে বুঝলাম বড় কোনো কিছু একটা ঘটে গেছে। আম্মা সোজা আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে ঘুমহীন রাতের ছাপ স্পষ্ট। শাহেদ, আমায় একদম শুকনো গলায় বলল, তোর জামা কাপড়গুলো ব্যাগে তোল, আজ বিকেলে আমি তোকে টাঙ্গাইলে তোর বাপের দোকানে রেখে আসবো। আমি হাতের পানি মোছা থামিয়ে একদম স্তব্ধ হয়ে আম্মার দিকে তাকিয়ে রইলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না আম্মা এই কথাটা নিজে মুখে বলছে। আমার কথাটা শোনার পর কয়েক সেকেন্ডের জন্য আমি যেন কালকে বিশ্বাসই করতে পারছিলাম না। হাতের গামছাটা ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার দিকে না তাকিয়ে সোজা ঘরে ঢুকে গেল। ঘন্টা খানেকের মধ্যে নানি ব্যাগে আমার কয়েকটা ধোয়া জামা কাপড় গুছিয়ে দিল। নানির চোখে পানি। নানি হয়তো বুঝতে পেরেছিল এই ভিটের চেয়ে বাবার সেই ছোট্ট ঘরটাতে আমার মনে আসল শান্তি। আম্মা যখন ঘর থেকে বের হলো, তখন তার হাতে ছোট একটা হ্যান্ড ব্যাগ। উঠোনে নানা দাঁড়িয়েছিলেন মুখ ভার করে, কিন্তু আম্মা নানার সাথে কোনো কথা বলল না। আমাকে ইশারায় ডাকলো, চল। আমরা দুজন হেঁটে গ্রামের কাছে রাস্তায় ধরে বড় রাস্তার দিকে চললাম। মোড়ের কাছে পৌঁছানোর পর আম্মা হঠাৎ দাঁড়িয়ে গেল। চারপাশে তখন কেউ নেই, কেবল রাস্তার পাশে তাল গাছগুলো পাতায় পাতায় বাতাসে ঝিকি শব্দ। আম্মা হঠাৎ কোনো কিছু না বলে রাস্তার উপরে হাঁটু গেড়ে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার বুকের ভেতর থেকে আসা এক অদ্ভুত কান্নার তেড়ে তার শরীরটা কেঁপে উঠল। আমার ঘাড়ের ওপর আমার তপ্ত চোখের পানি এসে পড়ল। আম্মা আমার গালে কপালে বারবার চুমু খাচ্ছিল। আমার এই রূপ আমি আগে কোনোদিন দেখিনি। আমাকে তুই কোনোদিন বুঝলি না রে বাপ। আম্মা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমারে তুই একদম পর করে দিলি, তাই না? তুই তো সবই বুঝিস, তাহলে আমি কেন তোর বাপের কাছ থেকে চলে আসছিলাম? এইটুকু কেন বুঝিস না? আমি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। আম্মা আমার গাল দুইটি দুই হাতে চেপে ধরে আমার চোখের দিকে তাকালো। আমার চোখ দুটো একদম লাল। তোর বাবাকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম সাহেব। তোর নানা নানির আমতে গিয়ে পরিবারের সাথে যুদ্ধ করে ওকে বিয়ে করেছিলাম। ভাবছিলাম মানুষটা আমাকে মাথায় করে রাখবে, কিন্তু বিয়ের পর সে আমার জীবনটা কিভাবে নরক বানিয়ে দিয়েছিল তা তোকে বলে বোঝাতে পারবো না। কেন আমাকে ঘর ছাড়তে হয়েছিল সে কষ্ট তুই একদিন বড় হলে ঠিকই বুঝবি। আম্মা এক লহমায় নিজের শাড়ি আঁচল নিয়ে চোখ দুটো মুছে ফেললো। তারপর ভ্যানিটি ব্যাগটা খুলে ভেতর থেকে বেশ কিছু টাকা বের করে জোর করে আমার পকেটে গুঁজে দিল। তোর পকেটে টাকা দিয়ে তো সংসার চলবে না, এই টাকাগুলো রাখ, আর তোর বাপকে বলিস আমি যেন আর কোনোদিন কোনো ঝামেলায় না পড়ি। তুই আমাকে ভুল বুঝিস না সাহেব। 10 মাস তোকে পেটে রেখেছি, কোনো মা চায় না তার সন্তান তার থেকে দূরে যাক। আমার এই কথাগুলো সামনে আমি একদম চুপ হয়ে গেলাম। আমার মনের ভেতর জমানো সব রাগ আর ক্ষোভ যেন হঠাৎ এক নিমিষে হালকা হয়ে গেল। একটা 12 বছরের ছেলের পক্ষে মা আর বাবার এই জটিল হিসেব নিকাশ বোঝা সম্ভব ছিল না। আমি শুধু আমার মুখের দিকে তাকিয়ে রইলাম।
কোনো উত্তর দিতে পারলাম না। আম্মা উঠে দাঁড়িয়ে আমার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। গায়ে শাড়ি আঁচলটা ঠিক করে বলল, চল, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। লোকাল বাসে ওঠার পর পুরোটা পথ আম্মা আমার এক বর্ণ কথাও বলল না। জানালার বাইরে তাকিয়ে রইল, কিন্তু তার একটা হাত আমার হাতটাকে শক্ত করে ধরে রেখেছিল, যেন বাসের প্রতিটি ঝাঁকুনিতে সেই নিজের ভেতরে মায়ের অসুস্থটুকু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। বিকেল গড়িয়ে যখন সন্ধান আমার মুখে, তখন বাস টাঙ্গাইল বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো। সেখান থেকে রিক্সা নিয়ে সোজা সেই চেনাগলি ইলেকট্রনিক্স দোকানের সামনে। দোকানের ভেতরে একটা টেবিল ফ্যানের কয়েল বাঁধার কাজ করছিল আব্বা। ময়লা শার্ট, চোখে চশমা, রিক্সা থেকে নেমে আম্মা আমাকে নিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। আব্বা রিক্সার আওয়াজ পেয়ে মাথা তুললেন আমাদের দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে। আব্বার হাতে তারের কয়েলটা মেঝে পড়ে গেল, চশমাটা নাকের উপর থেকে সরে নিচে নেমে এলো। আব্বা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আম্মা এক পা এগিয়ে গিয়ে দোকানের কাউন্টারের সামনে দাঁড়ালো। গলার স্বরটা অসম্ভব করা আর শক্ত শোনালো। খালেক। আম্মা আব্বার দিকে সোজা তাকে একদম কড়া গলায় বলল, আমার ছেলেকে তোমার কাছে রেখে গেলাম, কিন্তু একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো। যদি ওর কোনো কিছু হয়, যদিও না খেয়ে থাকে বা অসুস্থ হয়, তবে মনে রেখো সেই দিনই তোমার শেষ দিন। কোর্টের কাগজ কিন্তু এখনো আমার কাছে আছে। এক নিমিষেই তোকে জেলে পাঠাবো। আমার আব্বার মুখটা থমকে গেল। তিনি কোনো কথা না বলে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আম্মা এবার আমার দিকে ফিরল। তার করা চোখের ভাবটা এক মুহূর্তে হারিয়ে গিয়ে সেখানে জমে উঠল চোখের জল, কান্না। আম্মা আবার আমাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল, পড়াশোনা মন দিয়ে করবি বাবা। আম্মা আমার কপালে একটা লম্বা চুমু খেয়ে বলল, কোনো কষ্ট হলে, কিছু দরকার হলে সাথে সাথে আমাকে ফোনে জানাবি, বুঝলি? আমার এক সেকেন্ডও দাঁড়ালো না। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে হনহন করে রিক্সার দিকে হাঁটা দিল। রিক্সায় উঠে বসতেই রিক্সাওয়ালা প্যাডেল মারতে শুরু করলো। আমি গাড়ির গলির মুখে দাঁড়িয়ে আম্মার চলে যাওয়া দেখতে লাগলাম। রিক্সাটা আস্তে আস্তে গালির মোড়ে মিলিয়ে যেতেই হঠাৎ আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। অদ্ভুত এক কণ্ঠ এসে গলাটা চেপে ধরলো। আমি তো এটাই চেয়েছিলাম। কতদিন ধরে মনে মনে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আব্বার কাছে ফিরবো, স্বাধীন হব। কিন্তু আম্মা এভাবে কান্না ভেজা মুখে চলে যাওয়ার পর কেন এত কষ্ট হচ্ছে? কতদিন হলো আম্মাকে মন খুলে ভালোবেসে আম্মা বলে ডাকি না। আজ আমার সেই কেঁদে ওঠা মুখটা দেখে ভেতর থেকে অসম্ভব ইচ্ছে করছিল পিছন থেকে দৌড়ে গিয়ে বলে, আম্মা তুমিও থেকে যাও, আম্মা তুমিও না। কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে আমার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। পকেটে রাখা আমার দেওয়া টাকাগুলো তখন আমার হাতের ছোঁয়ায় ভীষণ ভারী ঠেকছিল। রিকশার শব্দটা গলির মোড়ে মিলিয়ে যাওয়ার পরও আমি দাঁড়িয়ে রইলাম। পকেটের ভেতর আমার জোর করে গুজে দেওয়া টাকাগুলো হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছি। কেমন জানি একটা স্বস্তি পুরো শরীরে কাজ করছে। কত বছর ধরে ভেবেছি আমার কাছে চলে আসব, কোনো ঝামেলা থাকবে না, কিন্তু আমার যখন কপালে ওইভাবে চুমু দিয়ে কেঁদে কেঁদে চলে গেল, মনটা কেমন যেন একদম ভারী হয়ে গেল। হঠাৎ আব্বা পিছন থেকে এসে আমার হাতটা শক্ত করে ধরে ফেললো। আব্বার চোখের চশমাটা একদম ঝাপসা হয়েছিল। আমার মুখ না দেখে শোনা করা কথাগুলো গালির মানুষের তাকালো। সবকিছু তো আব্বা সহ্য করলো। আব্বা রাস্তায় হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে একদম ছোট বাচ্চার মতো কেঁদে দিল। আব্বার গায়ের ঘামের গন্ধটা নাকে আসতেই আমার বুকের ভেতরটাও কেমন করে উঠলো। আব্বার শরীরটা থরথর করে কাঁপছিল। সাহেব, সত্যি চলে আসছিলি তুই? আর যাবি না তো রে বাবা? আমি আব্বার কাঁধে হাত রাখলাম। মুখ ফুটে কোনো কথা বের হলো না। আব্বা তাড়াতাড়ি চোখের পানি মুছে
আমার জামার হাতায় চশমাটা পরিষ্কার করে উঠে দাঁড়ালো। চল বাবা, আজ দোকান বন্ধ করে দেই, কাজ আর ভালো লাগছে না। দোকানের ঝাপসাগুলো বন্ধ করে তালা দিল আব্বা। আমরা হেঁটে গলির মোড়ে মোস্তফার হোটেলে গেলাম। হোটেলে ঢুকে আব্বা মোস্তফা ভাইকে বলল, 2 থালা ভাত আর একদম ভালো দেখে মাংস দাও তো ভাই। পোলাটা কতদিন পর আসলো। থালায় গরম ভাত আর মাংসের বাটি দিয়ে গেল লোকটা। আব্বা বাটি থেকে সব বড় টুকরোগুলো বেছে বেছে আমার থালায় তুলে দিল। খা বাবা, পেট ভরে খা। আমি হাত দিয়ে ভাতের লোকমা মুখে নিলাম, কিন্তু গলার নিচে নামতে চায় না। মুখে কোনো স্বাদ পাচ্ছিলাম না। খালি মনে পড়ছিল আম্মা কিভাবে মুখটা চেপে ধরে কেঁদে বলল, 10 মাস তোকে পেটে রাখছি, কোনো মা চায় সন্তানকে দূরে ঠেলে দিতে। আগে ভাবতাম আম্মা খুব খারাপ, আব্বাকে কষ্ট দেওয়ার জন্যই আমাকে আটকে রাখতো, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে ভুলটা বোধহয় শুধু আমার একার ছিল না। আব্বা আমার দিকে তাকিয়ে বলল, কি রে, খাচ্ছিস না কেন? তরকারি খারাপ হয়েছে নাকি? না আব্বা, খাচ্ছি তো। আমি জোর করে 2টো ভাত গিললাম। খাওয়া শেষ করে আব্বার মেস ঘরে এলাম। ঘরে ঢুকে আব্বা কোণে টেবিল থেকে এক গাদা ওষুধ বের করলো। লাল হলুদ নানা রঙের 4-5টা বড় বড় ক্যাপসুল গ্লাসে পানি দিয়ে এক ঢেকে সবগুলো গিলে ফেললো। আমি আমি আর থাকতে না পেরে সোজা আব্বার সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বা, তুমি প্রতিদিন এত কিসের ওষুধ খাও? এত ওষুধ তো কোনো ভালো মানুষ খায় না। আব্বা গ্লাস নামিয়ে রেখে একটু থমকে গেল। চশমাটা খুলে বলল, আরে কিছু না রে, ঘুমের ওষুধ, রাতে একটু শরীর ব্যথা করে তাই খায়। তুমি মিথ্যা বলছো আব্বা। আমি একদম সরাসরি বললাম, ঘুমের ওষুধ এতগুলো হয় নাকি? সত্যি করে বলো তো, তোমার আসলে কি হয়েছে? আব্বা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এসব কথার জবাব না দিয়ে চট করে কথা ঘুরিয়ে নিল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোর তো আমার মন খারাপ হচ্ছে, তাই না রে সাহেব? আমি একদম চুপ হয়ে গেলাম, কিন্তু বলবো বুঝে উঠতে পারলাম না। আব্বার কোনো কথা না বাড়ালো না, ঘরের লাইট নিভিয়ে দিল। অনেক রাত হয়েছে, শুয়ে পড়, কাল সকালে কাজ আছে। আমরা দুজন পাশাপাশি শুয়ে পড়লাম। আব্বা আমার মাথায় হাত বুলাতে লাগলো, ঠিক যেমনটা ছোটবেলায় দিত, তখন আমি ভয় পেতাম। আব্বা হাতে তালুটা খসখসে শুকনো, রাত তখন অনেক, চারপাশে একদম চুপচাপ। হঠাৎ আব্বার বুক থেকে একটা ভয়াবহ কাশির তোড় উঠলো, এত জোরে আর বুক ফাটা কাশি যে আব্বা বিছানায় সোজা হয়ে বসে পড়লো। কাশি আর থামিয়ে না, আব্বা 2 হাতে নিজের বুক চেপে ধরে কোকাতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে লাইটটা জ্বালিয়ে দিলাম। আব্বা চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে, কপালে রগগুলো ফুলে উঠেছে। আব্বা, কি হয়েছে তোমার? আমি ভয় পেয়ে চিল্লিয়ে উঠলাম। জগ থেকে গ্লাসে পানি নিয়ে আব্বার মুখে ধরলাম। আব্বা একটু পানি খেলো, কিন্তু কাশি থামলো না। সাদা গামছায় থাকা থোকা লালচে লাল রক্ত লেগে আছে। আমার হাত থেকে পানির গ্লাসটা মেঝে পড়ে ভেঙে গেল। আব্বা, এই রক্ত না? আমি কেঁদে ফেললাম। তুমি এত কাশো কেন? তোমার শরীরে কি হয়েছে আব্বা? আব্বা তাড়াতাড়ি গামছাটা তোশকের নিচে লুকিয়ে ফেলে বলল, কিছু না বাবা, বুকে একটা ঠান্ডা লাগছে। তুমি আবারও মিথ্যা বলছো। আমি আব্বার জামা চেপে ধরে কেঁদে উঠলাম। কালকে সকালে তোমারে নিয়ে ডাক্তারের কাছে যাবো। এভাবে থাকলে তো তোমার যক্ষা হয়ে যাবে। তুমি আমার সত্যি কথাটা বলো। সত্যি কথাটা বলো। শুধু হাত দুটো নিয়ে আমাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখলো। সুপিয়া যখন এই সংসারে ছিল, তখন খালেক রাত হলে দোকানে বন্ধুদের সাথে বিড়ি সিগারেট আর বাজে নেশা করত। প্রতিদিন সেই নেশার বিষাক্ত ধোঁয়া যে খালেকের ভেতরটা এভাবে শেষ করে দিয়েছিল, তা খালেক সুফিয়াকে ছেড়ে আসার পরও কাউকে বুঝতে দেয়নি। খালেকের শরীরে যে ক্যান্সার বাসা বেঁধেছে, তা ওভাবে লুকিয়ে রেখে সবার সামনে সূক্ষ্ম থাকায় অভিনয় করছিল। আব্বা আমার মাথায় হাত রেখে একটা লম্বা শ্বাস ফেললো। আব্বার চোখের কোণ বয়ে এক ফোঁটা গরম পানি
পানি গাল দিয়ে গড়গড় করলো। সকাল হতেই আব্বাকে নিয়ে টানাটানি শুরু করলাম। আব্বা দোকানে যাওয়ার বাহানা করছিল, বলেছিল কয়েল বাঁধা ছিল, জরুরি কাজ জমে আছে। কিন্তু আমি আজ কোনো কথা শুনলাম না। আব্বার শার্টের হাতা শক্ত করে ধরে টেনে ঘর থেকে বের করলাম। কাল রাতে সেই রক্তমাখা গামছাটার দৃশ্য দেখার পর আমার ভেতরে একটা অজানা ভয় তোলপাড় করছিল। বাজারে মোড়ে একটা ছোট প্রাইভেট ক্লিনিক আছে, সেখানে সদর হাসপাতালের ডক্টর সকালে বসেন। সিরিয়াল পেয়ে যখন ডাক্তারের রুমে ঢুকলাম তখন বেলা 10টা বাজে। আব্বার গায়ে সে আগের দিনের নীল শার্টটা, চোখে চশমা। ডাক্তার সাহেব চশমার উপর দিয়ে আব্বার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বুক আর পিঠ পরীক্ষা করলেন থ্রেট্রেসকে দিয়ে। আপনার এত কড়া কাশি কতদিন ধরে? ডাক্তার গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। আব্বা নিচু গলায় বলল, এই তো স্যার, কয়েক মাস হবে, একটু ঠান্ডা লাগছিল আর কি। আমি আর থাকতে পারলাম না। কাল রাতে কথা এক নিঃশ্বাসে বলে ফেললাম, আঙ্কেল আব্বা মিথ্যা বলছে। কাল রাতে কাশির সাথে অনেকগুলো রক্ত পড়ছে। আর আব্বা মেজ ঘরে 4-5 পদের বড় বড় ওষুধ খায়। আমার কথা শুনে ডাক্তার আব্বার দিকে কড়া চোখে তাকালেন। ওই ওষুধগুলো পাতার সাথে এনেছেন। আব্বা পকেট থেকে প্লাস্টিকের ছোট কোটাটা বের করে ডাক্তারের সামনে রাখলো। ডাক্তার সাহেব পাতার নামগুলো দেখে হাত থেকে কলমটা টেবিলে রেখে দিলেন। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। তারপর আব্বাকে বললেন, আপনি এই ওষুধগুলো কোথায় পেয়েছেন? সদর হাসপাতালে ক্যান্সার ওয়ার্ডে দেখাইছিলাম। ক্যান্সার শব্দটা শোনা মাত্রই আমার মাথার ভেতরে যেন বিকট একটা বাজ পড়ল। ঘরের 4-5টা এক মুহূর্তে ঘুরতে লাগলো। আমি বাবার দিকে তাকালাম। আব্বার মুখে কোনো চমকানো ভাব নেই, যেন সে এক শব্দটা কথা আগে থেকে জানতো। আব্বা মাথায় নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। ডাক্তার সাহেব আমার মুখের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ছেলেটার বয়স কম, ওর সামনে মিথ্যা বলে লাভ নাই। উনার লাংসের ক্যান্সার মনে হয় লাস্ট স্টেজে চলে গেছে। শরীরের ভেতর রক্তটা অনেক দূর ছড়িয়ে পড়েছে। চিৎকার না করলেও প্রথম থেকে ওষুধগুলো দেওয়া হয়েছিল খালি ব্যথা আর কাশি একটু কম রাখার জন্য। এই অবস্থায় ওনাকে বেশি দিন ধরে রাখা সম্ভব না। ডাক্তার সাহেব আর কি কি যেন বলেছিলেন, কিন্তু আমার কান আর কোনো কথা ঢুকছিল না। বুকটা খালি এক অদ্ভুত যন্ত্রণা চেপে আসছিল। চোখের সামনে থেকে চারপাশে বাতি, ডাক্তারের টেবিল, ওষুধের পাতা সব ঝাপসা হয়ে গেল। ক্লিনিক থেকে বের হয়ে আমরা যখন রাস্তায় নামলাম তখনও আমি আব্বার এক হাত শক্ত করে ধরে বলেছি, কিন্তু এই হাতটা যেন আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা ঠেকছিল। রাস্তায় মোড়ে একটা বটগাছের ছায়ায় গিয়ে আমি থমকে দাঁড়ালাম। আব্বার দুটো হাত জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। তুমি আমারে আগে বলো নাই কেন আব্বা? এত বড় রোগ নিয়ে তুমি একা একা কষ্ট পাইছো। ওই স্যাঁতসেঁতো ঘরে একা পড়ে থেকে তোমারে ওষুধ খেতে হয়েছে। আব্বা আমার মাথায় একটা হাত রাখলো। আব্বার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে চশমার কাচ বেয়ে নিচে পড়ছে। তোকে বলবো কিভাবে বাবা? আব্বার গলাটা একদম ভেঙে আসছিল। তুই তো আমার কাছে ছিলি, আমি ভাবছি জজ সাহেবের বিচার তোকে তো হারাইয়ে ফেললাম। নিজে মরণ ব্যাধির কথা বলে তোকে আর তোর আম্মাকে কষ্ট দিতে চাই নাই। খালি মনে মনে একটা আকুতি ছিল, মরার আগে একবার যেন তোকে কোলে নিয়ে শুইতে পারি। আল্লাহ আমার সে ডাক শুনছে। তুমি কিছুর জন্য মরবা না। আমি আব্বার বুকে মাথা রেখে ঢুকরে কেঁদে উঠলাম। আমি তোমার বড় হাসপাতাল নিয়ে যাবো। আমার দেওয়া টাকা আছে আমার কাছে, আরো টাকা দরকার হলে আমি কাজ করব। আব্বা চশমাটা খুলে শার্টটা হাতায় মুছলো, হালকা একটু হাসার চেষ্টা করে বলল, ধুর পাগল, মানুষের জীবনে মেয়াদ তো আল্লাহ লিখে পাঠায়। আমার তো দিন ফুরায় আসছে। ডাক্তার ওষুধ দিয়া আর এই শরীরে টিকবে না। আমার ধীর পায়ে মেসে ঘরের দিকে ফিরে এলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে
হতে আব্বার শরীরটা একদম নিস্তেজ হয়ে পড়লো। ক্রমাগত কাশির তোড়ে আব্বার চোখ মুখ লাল হয়ে উঠছিল। বিকেলে বিছানায় শুয়ে আব্বা যখন আমার হাতটা শক্ত করে ধরলো, শাহেদ একটা কাজ করবি? আমি আব্বার মুখে কাছে কান নিয়ে গেলাম। কি আব্বা? তোরা আমাকে একটা ফোন দে। আব্বা খুব কষ্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, ওকে বল আমি ওর কাছে মাপ চাই। নেশা করে গালিগালাজ করে ওর জীবনটা আমি জাহান্নাম বানিয়েছিলাম, সংসারটা ধরে রাখতে পারি নাই। তোর আম্মা ভালো মেয়ে ছিল, আমি মানুষ ভালো ছিলাম না। ওরে ফোন দিয়ে একবার আসতে বল, শেষবার তোকে ওর হাতে ভালোই ভালোই তুলে দিয়ে যেতে চায়। আমি খাটের পাশে শক্ত হয়ে বসে রইলাম। আমার সেই চলে যাওয়ার দিনের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আম্মা তো আব্বাকে ঘৃণাই করত, কারণ আব্বার সংসারে অশান্তির জন্যই আম্মাকে ঘর ছাড়তে হয়েছিল। কিন্তু সেই আম্মা যাওয়ার সময় কড়া গলায় বলে গিয়েছিল, যদি শাহেদের কিছু হয় তবে খালেককে জেল খাটাবে। আমার মন বলেছিল আম্মার আজ নতুন সংসার পেয়েছে। যখন যদি আম্মাকে ফোন দিয়ে বলি আব্বার ক্যান্সার, আব্বা বাঁচবে না, আম্মা কি আসবে নাকি উল্টে ভাববে আবার কোনো নতুন নাটক শুরু করছে আমাকে ধরে রাখার জন্য। আম্মা যদি না আসে তাহলে আব্বা এই শেষ ইচ্ছেটুকু ধুলেই মিশে যাবে। পকেটে রাখা মোবাইল ফোনটা ওপর হাত রেখে আমি খাটের কোণে বসে রইলাম। আব্বা চোখ বন্ধ করে শুয়ে আছে। বুকের ভেতর থেকে একটা ঘর ঘর আওয়াজ বের হচ্ছে। বাইরের নীল আকাশটা আস্তে আস্তে কালো হয়ে আসছে। আর আমার মনের ভেতর তখন আব্বাকে নিয়ে অনেক ভয়, আর আমাকে ফোন দেওয়া না দেওয়া নিয়ে এক কঠিন টানাপোড়া শুরু হয়ে গেছে। পকেটে রাখা ছোট্ট বাটন ফোনটা বের করতে গিয়ে আমার হাত দুটো কাঁপছিল। আব্বার বুক থেকে ওটা ঘর ঘর আওয়াজটা ঘরের নীরবতা চিরে বারবার কানে বাজছিল। ঘড়িতে তখন সন্ধ্যা পার হয়ে গেছে। ঘরের কোণে জ্বলতে থাকা ঘোলাটে লাল বাতিটা দিয়ে তাকিয়ে আমি আমার মোবাইল নম্বরটা টিপলাম। ফোনটা কয়েকবার বাজার পর আমি হ্যালো বলতে ওপাশ থেকে আমার ভারী গলা ভেসে এলো, হ্যাঁ শাহেদ বল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তুই ফোন করছিস যে, কোনো ঝামেলা হয়েছে ওখানে? আমার কড়া গলাটা শুনে আমার চোখের বাঁধ ভেঙে গেল। মুখে কোনো কথা সরছিল না, খালি ডুকরে কেঁদে উঠলাম। কি হয়েছে সাহেব? কান্দিস কেন? তোর বাপ কি কিছু করছে তোর সাথে? তুই বল আমারে। আমার গলায় এবার ভয় ছাপ স্পষ্ট। আমি টেনে টেনে শ্বাস নিয়ে কোনো মতে বললাম, আম্মা, আব্বার শরীর খুব খারাপ। আব্বার ফুসফুসে ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছে লাস্ট স্টেজে। আব্বা আর বেশি দিন বাঁচবে না। আম্মা তোমারে শেষবারের মতো আব্বা তোমারে শেষবারের মতো একটু দেখতে চাইছে। আম্মা তোমারে আসতে বলেছে। ওপাশ থেকে এক মুহূর্তের জন্য সব নিশ্চুপ হয়ে গেল। কোনো কথা নেই, কেবল আমার নিঃশ্বাসের শব্দ। আমার মনে হচ্ছিল আম্মা হয়তো বিশ্বাস করছে না, হয়তো ভাবছে আব্বার বানানো কোনো নাটক। আম্মা তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। ডাক্তারের প্রেসক্রিপশন আমার হাতে, তুমি একটু আসো আম্মা। আব্বা তোমারে খুব ডাকছে। আমি হাঁপাতে ফোপাতে বললাম। আম্মা শুধু নিচু গলায় বলল, আমি আসছি। সেই রাতটা কিভাবে যে কাটলো তা কেবল আল্লাহ জানেন। আব্বার কাশি একটু পর পর উঠছিল, কফের সাথে থোকা থোকা রক্ত গামছায় লেগে যাচ্ছিল। আমি আব্বার মাথায় পানি ঢাললাম, ভেজা গামছায় দিয়ে কপাল মুছে দিলাম। আব্বা খালি এক দৃষ্টিতে ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল, চোখ দুটো ঝাপসা, কিন্তু সেই চোখে ছিল কারো আসার এক আকুল অপেক্ষা। পরের দিন ভোরবেলা মেজ ঘরের বাইরে একটা রিক্সা এসে থামার শব্দ হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকে আম্মা আব্বার পিছনে থমথমে মুখে হেঁটে এলো নানা আর নানিও। আম্মা ঘরে ঢুকতেই সোজা কাঠের খাটের দিকে তাকালো, কলস্ককার হয়ে যাওয়া চোখ দেবে যাওয়া খালেক সাহেবকে দেখে আম্মা দরজার কাছে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। শাড়ি আঁচলটা মুখে চেপে ধরে আম্মা আড়ালে চোখ মুছল। সেই মানুষ যার সাথে এত বছর সংসার করেছিল, যার উপর রাগে ক্ষোভে ভর
ঘর ছেড়েছিল, কিন্তু আজ সেই মান অভিমানের রূপটা এমন করুণ হয়ে সামনে দাঁড়াবে তা হয়তো আম্মা কখনো কল্পনা করেনি। আব্বা খুব কষ্ট করে চোখ মেলে আমার দিকে তাকালো, চশমাটা টেবিল থেকে তুলে চোখে দেওয়ার মতো গায়ের জোরও তখন আর আব্বার ছিল না। সুফিয়া, আব্বার গলা দিয়ে একদম স্পষ্ট একটা আওয়াজ বের হলো। আম্মা ধীরে ধীরে খাটের পাশে এসে বসলো। এত বছর পর দুজন মানুষের মুখোমুখি বসা, কিন্তু কারো মুখে কোনো কড়া শব্দ নেই। আব্বা আমার দিকে হাতটা একটু বাড়ানোর চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বলল, আমার ওপর অনেক রাগ ছিল তোমার, আমি জানি। আমি ভালো স্বামী হইতে পারি নাই, নেশা করে সংসারটাকে নিজের হাতে শেষ করছি। তোমার জীবনটা নরক বানাইছিলাম, আমারে মাফ করে দিও সুফিয়া। তোমার কাছে মুখ দেখানোর মুখ আমার নেই। আমার নিজেকে ধরে রাখতে পারলো না, মুখে আঁচল সরিয়ে ফোঁপাতে ফোঁপাতে কেঁদে উঠল। তুমি কেন এত বড় রোগটা চেপে রাখলা? এত কষ্ট পাচ্ছ, আগে কেন আমাকে কিছু জানাও নাই? জানলে কি হইতো? আবে একটু বিষণ্ণ হাসার চেষ্টা করলো। আমার কপালে এই কষ্টই লেখা ছিল, এটা আমার দোষী হয়েছে, আর তাই শাস্তি তোকে আমাকে পেতেই হবে, শাস্তি তো আমাকে পেতেই হবে। তবে আমার আর কোনো আফসোস নাই, শাহেদকে কাছে পাইছি, তোকেও শেষবার দেখতে পারলাম। আব্বা আমার কাঁপতে থাকা হাতটা শক্ত করে ধরে এনে আমার হাতের উপর রাখলো। আব্বার হাত দুটো বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। সুফিয়া, আমার শেষ রক্তটাকে তোমার হাতে দিয়ে গেলাম, ওরে দেখে রাখো, ও অনেক অবুঝ কিন্তু মনটা খুব পরিষ্কার। শাহেদ বাপ, আমার তোর মায়ের কথা শুনে চলিস বাবা, তোর তোর আম্মার তো খারাপ চাইবো না। আম্মা আব্বার সেই বরফ শীতল হাত দুটো দুই হাতে চেপে ধরে বলল, আমি মাফ করে দিছি তোমাকে, তুমি চিন্তা করো না, শাহেদ আমার কাছে থাকবে। কথাগুলো শোনার পর আব্বার মুখে যেন এক অদ্ভুত শান্তির ছায়া নেমে এলো। জীবনের সব দেনা পাওনা হিসাব যেন এক লহমায় মিনিটে মিটে গেল। আব্বা আস্তে করে চোখ দুটো বন্ধ করলো। আব্বার বুকের ভেতরে সেই ভয়ঙ্কর ঘর ঘর আওয়াজটা আস্তে আস্তে একদম থেমে গেল। ঘরটার ভেতর তখন কেবল আমার আর আমার কান্নার শব্দ। আমি আব্বারে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলাম। খবর পেয়ে বিকেলের মধ্যেই গ্রাম থেকে আব্বার চাচা আর চাচাতো ভাইরা এসে পৌঁছালো। মেজঘরের সামনে ছোট গলিতে মানুষের ভিড় জমে গেল। বিকেলে গড়িয়ে যখন আব্বার লাশ ধুয়ে সাদা কাপড়ে পেঁচানো হলো, তখন আমার মাথার ভেতরে সবকিছু যেন উলট পালট হয়ে গেল। এতক্ষণ কেঁদে যা আমি আর নিজেকে সামলাতে পারলাম না। খাটিয়াটা যখন লোকটা কাঁধে তোলার জন্য এগালো, আমি একটু ছুঁয়ে দিয়ে কাফনে মোড়ানো আব্বার বুকের ওপর আছর পড়লাম। আব্বার শরীর ঠান্ডা। তোমার আব্বারে কই নিয়ে যাও? তোমরা আমার আব্বারে কই নিয়ে যাচ্ছ? আব্বাকে মাটির নিচে নিয়ে যেও না, আমি আব্বাকে ছাড়া কোথায় থাকবো না। আমি চিৎকার করে কান্না শুরু করলাম। আব্বার চাচা আমাকে টেনে তোলার চেষ্টা করলো। শাহেদ বাবা কাঁদে না, আব্বাকে কবরস্থানে দিতে হবে, শেষ বিদায় জানাতে হয়। না, আমি উঠবো না। আমি আব্বার কাফনের কাপড় শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। আমিও আব্বার সাথে যাবো, আমারেও আমার আব্বার সাথে মাটির নিচে দিয়ে দাও। আব্বা একা একা ওই অন্ধকারে থাকতে পারবে না। আমার এই আর্তনাদে আশেপাশে মানুষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আব্বা আম্মা দৌড়ে এসে আমাকে পেছন থেকে দুই হাত জড়িয়ে ধরে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু আমি তো তখন আর আমার কোনো কথা শুনছিলাম না। 12 বছরে একটা ছেলের গায়ে যে এত জোর আসতে পারে তা কেউ ভাবেনি। আমি আম্মার হাত ছাড়িয়ে আবার আম্মার কফিনের ওপর ঝাঁপিয়ে পড়লাম, আব্বার কাপড়ের উপর ঝাঁপিয়ে পড়লাম। আম্মা, ছেড়ে দাও আমারে, তুমি তো আমারে ছেড়েই চলে গেছিলা। আব্বাই তো আমার হাত ধরে নিয়ে আসছিল। আমি আব্বাকে ছেড়ে কোথাও যাব না। নানা আর আব্বার চাচাতো ভাই মিলে অনেক কষ্টে আমাকে চেপে ধরে সরালেন। কাফনের ওপর থেকে আমার হাত দুটো তখন ছাড়ানো হলো। মনে হচ্ছিল আমার বুকের ভেতরে কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। পকেটের ভেতর আমার দেওয়া নোটগুলো আর পকেটে রাখা আব্বার প্রেসক্রিপশনটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। কবরস্থানে নিয়ে যাওয়ার
পর যখন আব্বাকে মাটির কবরে নামানো হলো, তখন আমি মাটির উপর আছড়ে পড়ে কাঁদছিলাম। আব্বার গায়ের ওপর এক কোদাল করে মাটি পড়া দেখে মনে হচ্ছিল আমার নিজের ওপরই মাটি দেওয়া হচ্ছে। যে হাতটা কাল রাতেও আমার মাথায় বুলিয়ে দিচ্ছিল, সেই হাতটা আজ চিরতরে অন্ধকার মাটির নিচে তুলিয়ে গেল। দাফন শেষ করে সবাই যখন ফিরে আসছে, তখন আম্মা এসে আমার হাত ধরলো, চল সাহেব, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমি আম্মার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। না, আমি কোথাও যাব না। আমি আব্বার এই মেজ ঘরে থাকবো। এই ঘরে আব্বা থাকতো, আব্বার জিনিসপত্র আছে, আব্বার গন্ধ আছে। আমি কোথাও যাব না আম্মা। আমি সোজা দৌড়ে গিয়ে সেই চেনা মেজ ঘরে কাঠের খাটে গিয়ে বসে পড়লাম। দেওয়ালে স্যাঁতসেঁতো গন্ধ, আব্বার সেই মেঝের ওপর পড়ে থাকা চশমার বাক্স আর ওষুধের কৌটা সব আছড়ে ধরে বসে রইলাম। নানা এসে আমার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, দাদু ভাই, এই ফাঁকা ঘরে তুই একা কিভাবে থাকবি? তোর আব্বা তো আর এই ঘরে নাই, চল আমাদের সাথে। না না না, আব্বা এই ঘরই আছে, তোমরা আমারে জোর করো না। আমি খাটের পায়া শক্ত করে ধরে চিল্লাতে লাগলাম। আম্মা কেঁদে উঠে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। সাহেব, তোর বাপের শেষ ইচ্ছাটা তো শুনলি, সে তোকে আর আমার হাতে দিয়ে গেছে। তুই যদি এভাবে জেদ করিস, তোর বাপের আত্মার কি শান্তি পাবে বাবা? তুই ছাড়া এখন আমার আর কে আছে বল? আমার এই আকুল কান্নার কাছে আমার সব জেদ যেন আস্তে আস্তে ভেঙে গুঁড়ে হয়ে গেল। কতদিন ধরে আমার প্রতি রাগ পুষে রেখেছিলাম, কিন্তু আজ সে রাগের কোনো অর্থ খুঁজে পেলাম না। আম্মা আর নানা মিলে আমাকে শক্ত করে জোরে ধরে ঘর থেকে বের করে আনলেন। মেজ ঘরের দরজায় যখন তালা মারা হলো, মনে হলো আমার শৈশবে পুরোটা সময় সেই স্যাঁতসেঁতো ঘরটার ভেতরই বন্ধ হয়ে গেল। এরপর কেটে গেছে বহুদিন। আমার নতুন সংসার আমি এসে উঠেছি। নানি নানা আমাকে নিজের সন্তানের মতো আগলে রাখেন, পড়াশোনা চালায়, কিন্তু আমার মন পড়ে থাকে সেই শহরে একটা নির্দিষ্ট মাটির কাছে। প্রতি মাসের শেষ শুক্রবারে একটা নিয়ম তৈরি হয়ে গেল। আম্মা আমাকে নিয়ে টাঙ্গাইলে সেই পুরনো কবরস্থানে আসে। আজ ওই বৃষ্টি ভেজা বিকেলে আমরা আব্বার কবরের পাশে এসে দাঁড়িয়েছি। মাটির কবরের উপর ছোট ছোট সবুজ ঘাস গজিয়েছে। আমি কবরে একদম মাথার কাছে হাঁটু গেড়ে বসে থাকি। হাত দুটো তুলে যখন দোয়া পড়তে যাই, গলার কাছে কান্না এসে আটকে যায়। বাবা, তুমি কেমন আছো? ওই অন্ধকারে তোমার কি খুব ভয় করে? তোমার শরীর কি এখনো অনেক ব্যথা করে আব্বা? আমি কবরে মাটিতে হাত রেখে নিঃশব্দে কাঁদতে থাকি। ফোঁটা ফোঁটা চোখের পানি গিয়ে পড়ে আব্বার কবরে ভেজা মাটিতে। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে আম্মা, শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে। আম্মাও নিঃশব্দে চোখ মুছতে থাকে। যে মানুষটাকে আম্মা এক সময় ক্ষমা করতে পারেনি, আজ তার কবরের পাশে দাঁড়িয়ে আমার চোখে কেবলই বিষাদ আর এক অজানা অনুশোচনা। বাতাসে কবরের পাশে নিম গাছের পাতাগুলো কেঁপে ওঠে। আমি আব্বার কবরে মাটি ছুঁয়ে মনে মনে বলি, তুমি যেখানেই থাকো আব্বা, তোমার শহর, তোমার দেওয়া স্মৃতি আর তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে এরকম আরো সুন্দর সুন্দর গল্প আপলোড করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সমাপ্ত। কয়েকদিন ধরে গল্পটির দ্বিতীয় পার্ট দিতে পারি নাই, তো আজকে শেষ পার্ট দিয়ে দিলাম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার গল্পপ্রেমী বন্ধুদের অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কেমন লাগলো বাবার শহর গল্পটি? সব গল্পে তো হ্যাপি এন্ডিং দিয়ে শেষ করি, কিন্তু এই গল্পটি আমি প্রথম থেকে ভাবছিলাম এভাবে সাজাবো। কেউ যদি পড়ে কষ্ট পেয়ে থাকেন, তার জন্য তার কাছে আমি ক্ষমা প্রার্থী। সবাইকে অনেক ধন্যবাদ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।